সিরিয়ায় শান্তির জন্য নতুন সরকারকে সুযোগ দিতে চান ট্রাম্প। নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা, সিরিয়ান প্রেসিডেন্ট আল শারার সাথে বৈঠক মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে উপেক্ষিত গাজা, বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক ও বাণিজ্যিক চুক্তির পরিকল্পনা থাকলেও এজেন্ডায় নেই গাজায় যুদ্ধবিরতির আলোচনা। গাজার ইউরোপিয়ান হাসপাতাল লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা ইসরায়েলের। ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। বহুল আলোচিত মধ্যপ্রাচ্য সফরে ডোনাল্ড ট্রাম্পের প্রথম চমক। সৌদি আরবে দেয়া ভাষণে সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার আকস্মিক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন দেশটিতে শান্তির জন্য নতুন সরকারকে সুযোগ দিতে চান তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শেই এসেছে নিষেধাজ্ঞা তুলে নেয়ার এই সিদ্ধান্ত। এমনকি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠকও করেছেন ট্রাম্প। গৃহযুদ্ধ আর একাধিক দেশের প্রভাবে বিধ্বস্ত, অস্থিতিশীল, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সিরিয়ায় স্বস্তি আর শান্তির সম্ভাবনা। বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের মুখে। উল্লসিত সিরীয়রা। সত্যি বলতে খুব আনন্দের খবর। আমরা খুব খুশি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। দেশের জন্য এই পদক্ষেপ যেন মঙ্গলজনক হয়। বহু বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। মনে হচ্ছে বুকের উপর থেকে পাহাড় সরে গেছে। আশা করছি ভবিষ্যতে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে। রিয়াদে দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরামর্শ দিচ্ছিল সৌদি আরব। তুরস্ক সহ কয়েকটি আরব দেশও করেছে সুপারিশ। সিরিয়ায় একটি নতুন সরকার এসেছে। আশা করছি তারা দেশে স্থিতিশীলতা ফেরাতে এবং শান্তি বজায় রাখতে সফল হবে। আমরা এটাই দেখতে চাই। তারা বহু বছর ধরে যুদ্ধ আর হত্যার সাক্ষী, আর তাই সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে তারা শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ পায়। এমনকি চলমান মধ্যপ্রাচ্য সফরেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে সাক্ষাৎও করেছেন ডোনাল্ড ট্রাম্প। একসময় আল কায়েদার কমান্ডার ছিলেন সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর নেতা আল শারা, যার বিষয়ে তথ্যের বিনিময়ে $10 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন কারাগারে সাজাও ভোগ করেছেন 5 বছর। এখনও শারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে ইরাকে। 2011 সালে দেশে ফিরে গঠন করেন নুসরা ফ্রন্ট। পরবর্তীতে নাম বদলে রাখা হয় এইচটিএস। গত ডিসেম্বরে শারার নেতৃত্বেই উৎখাত করা হয় বাশার আল আসাদ সরকারকে। জানুয়ারিতে দায়িত্ব নেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী 3 মুসলিম দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরে রীতিমতো উপেক্ষিত গাজা। 4 দিনে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক ও বাণিজ্যিক চুক্তির পরিকল্পনা থাকলেও এজেন্ডায় নেই গাজায় যুদ্ধবিরতির আলোচনা। ইসরায়েলের বোমার আঘাত আর ক্ষুধায় যখন ফিলিস্তিনিদের প্রাণ ঝরছে, তখন সৌদি আরবে রাজকীয় সংবর্ধনা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। উপহার হিসেবে বিলাসবহুল বিমান দিচ্ছে কাতার। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম গন্তব্য সৌদি আরবে পৌঁছেই পেয়েছেন রাজকীয় অভ্যর্থনা। লাল নয় বেগুনি গালিচায় তাকে স্বাগত জানান সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পরে দেয়া হয় গার্ড অব অনারও। যেই ট্রাম্পকে বরণ করতে সৌদি আরবের এত আয়োজন, তার বিরুদ্ধেই রয়েছে ইসরায়েলকে অন্ধ সমর্থনের অভিযোগ। নজিরবিহীন বর্বরতায় গাজাকে লাশের শহরে পরিণত করার মিশনে শুরু থেকেই নেতানিয়াহু প্রশাসনের পাশে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকাও নিয়েছে তারা। তবে যখন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী 3 দেশে ভ্রমণ করছেন, তখন এজেন্ডায় নেই গাজায় আগ্রাসনের ইস্যুটি। বিশ্লেষকদের মত, মূলত বাণিজ্যিক উদ্দেশ্যেই এই সফর। সঙ্গী হিসেবেও আছেন ব্যবসায়ী ধনকুবের ইলন মাস্ক। অংশ নিচ্ছেন বেশ কয়েকটি বাণিজ্যিক সম্মেলনে। কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরেও গুরুত্ব পাবে বাণিজ্য চুক্তি।
তিনি যে 3 দেশ সফর করেছেন প্রতিটিতেই তার আবাসিক প্রকল্প কিংবা গলফ কোর্স প্রকল্প রয়েছে, অর্থাৎ 3 দেশেই তার ব্যবসায়িক স্বার্থ রয়েছে। এই সফরে এমন অনেক সরকারি সিদ্ধান্ত আসতে পারে যা তার এইসব প্রকল্পকে প্রভাবিত করতে পারে। গাজায় যখন এক টুকরো রুটির জন্য হাহাকার, তখন ইসরায়েলি আগ্রাসনের সহযোগী ট্রাম্পকে বিলাসবহুল বিমান উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। গাজা পরিস্থিতি উপেক্ষা করে মুসলিম দেশগুলোর যুক্তরাষ্ট্রকে খুশি করার এমন পদক্ষেপে তীব্র সমালোচনা চলছে নেট দুনিয়ায়। মোস্তফা মাহমুদ, যমুনা। সৌদি আরব ও ইসরায়েলের মাঝে সম্পর্ক স্থাপন করতে পারলে তা হবে স্বপ্নের মতো, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সৌদি আরব পৌঁছে কথা বলেছেন তিনি। আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তি তৈরি করেছেন ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন, যেখানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান, মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দিলেও চুক্তিতে সই করেনি সৌদি আরব। গতকাল ট্রাম্প বলেছেন, আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী সৌদি আরব যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তা স্বপ্নের মতো হবে। তবে এ বিষয়ে রিয়াদকে তিনি বেশি চাপ না দিয়ে সিদ্ধান্ত সৌদি আরবের ওপরই ছেড়ে দিচ্ছেন ট্রাম্প। আবারও হুতির ছোড়া মিসাইলে আতঙ্ক ছড়ালো ইসরায়েল। মঙ্গলবার জেরুজালেম ও তেল আবিবে শোনা যায় সতর্কতার সাইরেন, পাশাপাশি সাইরেনের শব্দ শোনা যায় পশ্চিম তীরের কয়েকটি এলাকায়। এ সময় সড়ক, শপিং মল ও রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা যায়। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি সফলভাবে ভূপাতিত করা হয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। গাজায় আগ্রাসনের জবাবে নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি। জবাবে সম্প্রতি ইয়েমেনে ব্যাপক আগ্রাসন চালায় তেল আবিব। এবার বহুল আলোচিত হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের অবস্থান লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার তাকে হত্যা করতে দক্ষিণ গাজার খান ইউনিসে ইউরোপিয়ান হাসপাতালে কমপক্ষে 9টি মিসাইল ছোড়ে তেল আবিব। প্রাণ যায় অন্তত 28 জনের। তবে মোহাম্মদ সিনওয়ারের পরিণতি এখনও জানা যায়নি। বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর একাই হামাসের হাল ধরেছিলেন তিনি। এদিকে গাজার সাংবাদিকদের উপরও চলছে ইসরায়েলি বর্বরতা। ইসরায়েলি হামলায় সাবেক হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাস পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারই ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার। ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনটির অন্যতম শীর্ষ কমান্ডারও তিনি। আইডিএফের আগ্রাসনে মোহাম্মদ দেইফ মারা গেলে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের হাল ধরেন মোহাম্মদ সিনওয়ার। শোনা যায় বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারের মতোই সবার আড়ালে গাজায় এখনও কাশেম ব্রিগেডের অভিযান পরিচালনা করেন মোহাম্মদ সিনওয়ার। মধ্যপ্রাচ্য সফরে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই জনপ্রিয় এই নেতা অবস্থান করছেন এমন দাবি করে খান ইউনিসে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের অভিযোগ, ইউরোপিয়ান হাসপাতালের নিচেই ছিল হামাসের একটি কমান্ড সেন্টার, যেখানে অবস্থান করছিলেন মোহাম্মদ সিনওয়ার। হাসপাতালটি লক্ষ্য করে কমপক্ষে 9টি ক্ষেপণাস্ত্র ছড়ে আইডিএফ। প্রাণ যায় অন্তত 28 জনের। তবে এদের মধ্যে মোহাম্মদ সিনওয়ার রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। আমার সন্তানকে নিয়ে এখানে ঘুমিয়েছিলাম, এ সময় তারা হামলা করে, অনেকগুলো মিসাইল ছোড়ে। আমরা হাসপাতালের ভেতরেই ছিলাম, হঠাৎ করে আগুনের গোলা দেখতে পেলাম। এই আইসিইউর সামনেই একটি মিসাইল পড়ে। একই অঞ্চলের নাসের হাসপাতালেও চলে ইসরায়েলি তাণ্ডব। মুহুর্মুহু মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই স্থাপনাটিতে। প্রাণ যায় জনপ্রিয় সাংবাদিক হাসান অ্যাশলি সহ আরও কয়েকজনের। এই হাসপাতালের কেউ আর সুরক্ষিত নয়। আমি জানি না এখানে এসে কি করব, আহতদের চিকিৎসা দিব নাকি শহীদদের জন্য কান্না করব। এটা সাংবাদিকতা আর সাংবাদিকদের অধিকারের লঙ্ঘন। আমরা যে হেলমেট আর বুলেট প্রুফ জ্যাকেট পরি তা আর আমাদের রক্ষা করছে না। প্রতিদিনই কোনো না কোনো সহকর্মীকে হারাতে হচ্ছে। এদিকে রাতভর নিরবচ্ছিন্নভাবে হামলা চলে উত্তর গাজাতেও। টার্গেট করা হয় জাবালিয়ার শরণার্থী শিবিরগুলোকে। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলি বর্বরতার জবাবে গাজা থেকে পাল্টা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 3টি রকেট ছোড়া হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদ হামলার দায় স্বীকার করেছে। আইডিএফ জানায় দেশটির দক্ষিণাঞ্চলে এই রকেট হামলা চালানো হয়েছে। দাবি 2টি রকেট ভূপাতিত, অন্যটি পড়েছে ফাঁকা জায়গায়। অবশ্য মেলেনি কোনো হতাহতের তথ্য। গাজায় তেল আবিবের লাগাতার বর্বরতার জবাবে মাঝে মাঝেই রকেট। রাতের আঁধারে হামলা চালিয়ে রুশ বাহিনীকে নাস্তানাবুদ করছে ইউক্রেনের ভ্যাম্পায়ার ড্রোন। থার্মাল প্রসেসিং প্রযুক্তির ব্যবহারে অন্ধকারেও শত্রু ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম বিশেষ যানটি।
বহন করতে সক্ষম কমপক্ষে 15 কেজি ওয়ারহেড। একই সাথে দুর্গম অঞ্চলে মোতায়েন সেনাদের কাছে খাবার ও পানি পৌঁছে জীবনও বাঁচাতে পারে। ভ্যাম্পায়ার, তবে কল্পকাহিনীর রক্তচোষা কোনো দানব নয়। রাতের আধারে শত্রুপক্ষের ঘাঁটিতে সঠিক নিশানায় আঘাত হানে বলেই নিজেদের ড্রোনের এ নাম দিয়েছে ইউক্রেনের সেনারা। রাশিয়ানরা এ ড্রোনকে বাবা ইয়াগা বলে ডাকে। স্লাভিক লোককথা অনুসারে নিশাচর এক পেতনির মতোই রাতের আকাশে উড়ে বেড়ায় শিকারের খোঁজে। বড়সড় এই ড্রোনের শব্দ শুনলেই দৌড়ে পালায় শত্রুপক্ষের সেনারা। অন্ধকারে দারুণ কার্যকর এ বম্বার ড্রোন। 4, 6 কিংবা 8 পাখা বিশিষ্ট ড্রোনটির রয়েছে নাইট ভিশন প্রযুক্তি। অন্ধকারে তাপমাত্রা পরিমাপ করে চিহ্নিত করতে পারে শত্রুপক্ষের আস্তানা। হামলা চালাতে পারে 100 মিটার দূর থেকেই। সর্বোচ্চ 15 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম এ ড্রোন। এছাড়াও দুর্গম এলাকায় পদাতিক সৈন্যদের খাদ্য ও পানি পৌঁছাতে ভ্যাম্পায়ারের ব্যবহার করে ইউক্রেনীয়রা। এ ড্রোনে ব্যবহৃত হয়েছে সিগন্যাল রিপিটার ও অ্যান্টি জ্যামিং প্রযুক্তি, যার মাধ্যমে অন্য ড্রোনগুলোর ব্যাটারি ও পরিচালনার ক্ষেত্রকে প্রসারিত করাও সম্ভব হয়। ইউক্রেনীয় কোম্পানি স্কাইফল তৈরি করে এই ভ্যাম্পায়ার ড্রোন। নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় যন্ত্রাংশের জন্য অন্য কারো ওপর নির্ভরও করতে হয় না। পাশাপাশি নির্মাণ খরচ কম হওয়ায় প্রচুর পরিমাণে উৎপাদন করা যায়, যা অর্থনৈতিকভাবে নাজুক ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2022 সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে এ ড্রোন ব্যবহার করে আসছে ইউক্রেনীয়রা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইউক্রেনের সাথে সম্ভাব্য বৈঠকে অংশ নেবেন রুশ প্রতিনিধিরা, বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে পারে মস্কো, কিয়েভ। তবে রাশিয়ার তরফ থেকে কে যোগ দেবেন তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। দেশটির প্রশাসনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু এখনও জানানো হয়নি। কিছু রুশ এবং মার্কিন গণমাধ্যম বলছে রাশিয়ার তরফ থেকে যোগ দিতে পারেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ও ইউরি উশাকভ। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন পুতিন যদি আসেন তবেই তিনি আলোচনায় বসবেন। যদিও রুশ প্রেসিডেন্টের সরাসরি বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না। আমরা আমাদের প্রেসিডেন্টের নির্দেশ মোতাবেকই কাজ করব। তার নির্দেশের পরই কে বৈঠকে অংশ নেবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হবে। রুশ প্রতিনিধিরা 15 মে ইস্তাম্বুলে ইউক্রেনের প্রতিনিধিদের জন্য অপেক্ষায় থাকবে। এবার পাল্টাপাল্টি হাইকমিশনের 2 কূটনীতিককে বহিষ্কার করল ভারত পাকিস্তান। পরবর্তী 24 ঘন্টার মধ্যেই তাদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দিল্লি, ইসলামাবাদ। মঙ্গলবার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিবৃতি দেয় পাকিস্তান। কূটনৈতিকভাবে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে জড়িত থাকায় বহিষ্কার করা হয় ওই কর্মীকে, জানানো হয় বিবৃতিতে। এর আগে ভারতে গুপ্তচর বৃত্তির অভিযোগে নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করে মোদী প্রশাসন। গেল মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান সম্পর্ক। ভারতের অপারেশন সিন্দুর অভিযানে পাকিস্তানে কমপক্ষে 51 জন নিহত হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। সামরিক বাহিনীর মিডিয়া উইং জানায় নিহতদের মধ্যে 11 জন নিরাপত্তা বাহিনীর সদস্য, তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। বাকি 40 জন বেসামরিক নাগরিক, এর মধ্যে 7 নারী ও 15 শিশুও রয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি আরও 121 বেসামরিক ভারতের হামলায় আহত। পাশাপাশি আহত হয়েছেন 78 সামরিক ও আধা সামরিক সদস্য। অবশ্য ক্ষয়ক্ষতির কোনো হিসাব দেয়নি ইসলামাবাদ। একটি বিমান ঘাঁটি সহ একাধিক সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে। পাকিস্তান সীমান্তে আটকের 21 দিন পর বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শকে মুক্তি দিল ইসলামাবাদ। বুধবার আতারি ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পাকিস্তান রেঞ্জার্স। দুদেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতির 5 দিন পর নেওয়া হলো এই সিদ্ধান্ত। পেহেলগাম সন্ত্রাসী হামলার একদিন পরই সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় তাকে অস্ত্রসহ আটকের দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তবে নয়াদিল্লির দাবি ভুলবশত সীমানা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেন তিনি। এ নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয় দুই প্রতিবেশীর মধ্যে। দুদেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও তাকে মুক্তি দেয়া হয়নি। দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিনেসোটার বিস্তীর্ণ এলাকা। গত রোববার অঞ্চলটির উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে দাবানলের ভয়াবহতা।
কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত পুড়ে গেছে ৮,০০০ হেক্টরের বেশি বনভূমি। ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে। ছড়িয়ে পড়া ৩টি দাবানলের একটিও এখনও নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত দাবানলে পুড়ে ছাই হয়েছে ১৪০টির বেশি স্থাপনা। আদালতে এসে অভিযুক্ত ডাকাত দলের প্রধানকে ক্ষমা করে দিলেন হলিউড অভিনেত্রী কিম কার্দাশিয়ান। ২০১৬ সালে প্যারিসের একটি অভিজাত হোটেলে অবস্থানের সময় ডাকাত দলের কবলে পড়েছিলেন কিম। ডাকাতরা তার হাত পা বেঁধে ফেলে রেখেছিল বাথটাবে। লুট করা হয়েছিল $১ কোটি মূল্যের গয়না। সেই ভয়াবহ ঘটনার মামলা কার্যক্রম শুরু হয়েছে। ডাকাতি করার কারণে কিম কার্দাশিয়ানের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন ডাকাত দলনেতা অভিযুক্ত আওমার আইট খোদাজে। ৬৮ বছর বয়সী মূল অভিযুক্ত আওমার আইট খেদাজে পরিচিত ওল্ড ওমর হিসেবে। চিঠি হাতে নিয়ে কিম কার্দাশিয়ান ওল্ড ওমরের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলেন সে সবসময় দ্বিতীয় সুযোগ দেয়াতে বিশ্বাসী। মারা গেছেন বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হোসে মুহিকা। খাদ্যনালীর ক্যান্সারে দীর্ঘদিন আক্রান্ত থাকার পর মঙ্গলবার ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উরুগুয়ের সাবেক এই প্রেসিডেন্ট। সাদামাটা জীবনযাপনের কারণে বিশ্বজুড়েই তিনি ছিলেন আলোচিত, প্রশংসিত। তার মৃত্যুকে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। ছিলেন দেশের প্রেসিডেন্ট, অথচ বেতনের ৯০% দান করতেন গরিবদের। ছিল না বিলাসবহুল কোনো গাড়ি, ভ্রমণ করতেন পুরনো ফক্সওয়াগনে। এভাবেই সাদামাটা জীবনে আসক্ত ছিলেন উরুগুয়ের প্রয়াত প্রেসিডেন্ট হোসে মুহিকা। একজন গেরিলা যোদ্ধা হিসেবে বেড়ে ওঠা হোসে মুহিকার সংগ্রামী জীবনে আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন ৬ বার। তবে বারবার মৃত্যুর মুখ থেকে এসেছেন ফিরে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় নিঃসঙ্গতা আর অন্ধকার কাটিয়েছেন কারাগারে, তবুও ছাড়েননি হাল। ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হয়ে ২০১০ সালে উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। তবে প্রেসিডেন্ট থাকাকালেও বেছে নিয়েছিলেন সেই সাদাসিধে জীবনাচরণকেই। বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল বাসভবন ত্যাগ করে বাস করতে থাকেন ছোট্ট ফার্মে। রাজনীতিপ্রীতির বাহিরেও ছিল বই পড়ার অভ্যাস আর কৃষিকাজের প্রতি অগাধ ভালোবাসা, যার সবটাই তিনি পেয়েছিলেন তার মায়ের থেকে। বর্ণাঢ্য জীবনযাপন অনুসরণ না করলেও রাজনৈতিক ক্যারিয়ারে বরাবরই সফল ছিলেন হোসে মুহিকা। ভোগবাদ বিরোধী অবস্থান আর নানা সামাজিক সংস্কারের কারণে পেয়েছিলেন বিশ্বজুড়ে জনপ্রিয়তা। বেশ কয়েকটি চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে উরুগুয়ের প্রয়াত এই নেতার জীবন আর দর্শনের উপর ভিত্তি করে, যেখানে ঠাঁই মিলেছে তার দীর্ঘ সংগ্রামী জীবনের নানা ইতিহাস, সাফল্য আর সাদামাটা জীবনযাপন। খাদ্যনালীর ক্যান্সারে দীর্ঘদিন ভোগার পর মঙ্গলবার পৃথিবীর বুক থেকে চিরবিদায় নেন পেপে নামে পরিচিত বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হোসে মুহিকা। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।